আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। আপনাদের সঙ্গে আছি আমি তাসনিম হোসাইন। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার অভিষেকের পর দ্বিতীয়বারের মতো ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ করেন গত ৭ এপ্রিল। বৈঠকের পর গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প গাজা উপত্যকা সম্পর্কে তার আগের মন্তব্য পুনরায় জোর দিয়ে উপস্থাপন করেন এবং বলেন, গাজা একটি অসাধারণ ভূখণ্ড এবং গুরুত্বপূর্ণ ভূখণ্ড। ট্রাম্প এই সুযোগে আরও একবার প্রস্তাব দেন যাতে ফিলিস্তিনিরা গাজা ছেড়ে বিভিন্ন দেশে চলে যায়। ট্রাম্প আরও বলেন, অনেকেই আমার এই প্রস্তাব পছন্দ করেছেন। বিশ্লেষকদের মতে ট্রাম্প মূলত ইসরায়েলের দীর্ঘদিনের লালায়িত স্বপ্নই বাস্তবায়ন করার চেষ্টা করছেন। আরও জানব এবারের প্রতিবেদনে। প্রেসিডেন্ট ট্রাম্প গাজার নিয়ন্ত্রণ নেবার প্রস্তাবটি দেওয়ার কয়েকদিনের ব্যবধানেই গাজার প্রায় ৭০% অঞ্চল ফিলিস্তিনিদের জন্য নো গো জোন বা প্রবেশ নিষিদ্ধ এলাকায় পরিণত হয়। এরপর ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ ঘোষণা করেন যে ইসরায়েল মার্কিন প্রেসিডেন্টের ভিশনের সাথে সামঞ্জস্য রেখেই কাজ করে যাচ্ছে। আগামীতে ইসরায়েল আরও ভূমি দখল করার পরিকল্পনা করছে। তিনি আরও বলেন, যারা গাজা ছেড়ে যেতে চায় তাদের জন্য ইচ্ছাকৃতভাবে চলাচলের অনুমতি দেওয়া হবে। এই প্রেক্ষিতে এটি অনেকটাই স্পষ্ট যে গাজা নিয়ে ট্রাম্পের বক্তব্য দীর্ঘদিনের ইসরায়েলি জাতিগত নির্মূলের স্বপ্নকে বৈধতা দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট যেটিকে আমার ধারণা বলে অভিহিত করছেন তা আদতে তার নিজের নয়, তা মূলত ইসরায়েলের ধারণা। দশকের পর দশক ধরে গাজা উপত্যকায় ইসরায়েলি দখলদারি ও উপনিবেশবাদের সময় ফিলিস্তিনি জনগণকে এই অঞ্চল থেকে সরিয়ে দেওয়ার একাধিক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, যার লক্ষ্য ছিল এই ভূখণ্ডের ওপর ইসরায়েলের পূর্ণ নিয়ন্ত্রণ নিশ্চিত করা। উদাহরণ হিসেবে বলা যায়, গাজার জনসংখ্যার চরিত্র বদলাতে ও সেখানে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের আকৃষ্ট করতে একসময় গাজা উপত্যকাকে ইসরায়েলের হাওয়াই হিসেবেও প্রচার করা হয়েছিল। ১৯৪৮ সালের আরব ইসরায়েল যুদ্ধের সময় গাজা নিয়ে ইসরায়েলের তেমন কোনো টার্গেটই ছিল না। এরপর ১৯৪৯ সালে গাজা উপত্যকা অস্ত্রবিরতি চুক্তির মাধ্যমে মিশরের সামরিক নিয়ন্ত্রণে আসে। সে সময়ে গাজা ছিল ফিলিস্তিনিদের গাজা জেলার একটি ক্ষুদ্র অংশ, যেখানে দুই শ্রেণীর ফিলিস্তিনিরাই বাস করতেন। এদের একটি গ্রুপ হল স্থানীয় অধিবাসী আর দ্বিতীয় গ্রুপটি শরণার্থী। এই শরণার্থী হল সেসব দুর্ভাগা যারা নাকবার কারণে নিজেদের ভূমি থেকে জোরপূর্বক উৎখাত হয়েছিলেন। ১৯৪৯ সালের অস্ত্রবিরতি চুক্তির পর ইসরায়েলের নীতি নির্ধারণী মহলে গাজা উপত্যকাকে অসমাপ্ত কাজ হিসেবে মূল্যায়ন করা হতো। মিশরীয় সীমান্ত সংলগ্ন একটি ভূখণ্ড হিসেবে শুরু থেকেই গাজার নিয়ন্ত্রণ পেতে ইসরায়েল লালায়িত ছিল, তবে সেখানে ফিলিস্তিনিরা থাকবে এটা ইসরায়েল কখনোই মানতে চায়নি। ইসরায়েল গাজা দখলের জন্য প্রাথমিক সামরিক অভিযান চালায় ১৯৫৬ সালে, কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডুইট আইজেনহাওয়ারের চাপে তৎকালীন ইসরায়েলি প্রধানমন্ত্রী ডেভিড বেন গুরিয়ন অনেকটাই নিরুপায় হয়ে পিছু হটেন এবং গাজায় ইসরায়েলি দখলদারি শেষ হয়। এই ব্যর্থ প্রচেষ্টা ইসরায়েলকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়, আর তা হল মধ্যপ্রাচ্যের মানচিত্র নতুনভাবে আঁকতে এবং তার ভূখণ্ডগত সম্প্রসারণের লক্ষ্য সফল করতে হলে মার্কিন সমর্থন ও অনুমোদন তাদের লাগবেই। ১৯৬৭ সালের আরব ইসরায়েল যুদ্ধ ইসরায়েলের এই লক্ষ্য অর্জনে আরও বেশি সফল হয়। জয় ও দখলের মাধ্যমে গাজা উপত্যকা সরাসরি ইসরায়েলি শাসনের অধীনে চলে আসে। এর ফলে স্থানান্তর বা ফিলিস্তিনিদের জোরপূর্বক বিতরণ ও জাতিগত নির্মূলের পরিকল্পনা পুনরুজ্জীবিত করার পথ খুলে যায়। ফিলিস্তিনিদের এই ডিসপ্লেসমেন্ট বা স্থানান্তরকে প্রয়োজনীয় এবং গ্রহণযোগ্য বলে মনে করা হতো, আর বেন গুরিয়নের মতে এই স্থানান্তর ছিল একটি গুরুত্বপূর্ণ মানবিক ও জায়নিস্ট ধারণা, যাকে তিনি ফিলিস্তিনে জায়নিস্ট উপনিবেশ বিস্তারের জন্য কার্যকর একটি হাতিয়ার হিসেবে বিবেচনা করতেন। পরবর্তী বছরগুলোতে স্থানান্তরের ধারণাটি নানা নামে পরিচিত হতে থাকে। কখনো বলা হতো জনসংখ্যা বিনিময়, আবার কখনো বলা হতো আরবদের আরাবিয়ায় ফিরে যাওয়া কিংবা স্বেচ্ছায় অভিবাসন বা পুনর্বাসন। মূলত এ সবই ছিল ইসরায়েলি নানাবিধ অপকৌশলকে বৈধতা দেওয়ার প্রয়াস। এর মধ্যে একটি কৌশল ছিল প্রতিরক্ষা মন্ত্রী মোশে দায়ানের
ওপেন ব্রিজেস বা খোলা সেতু নীতি, যা ফিলিস্তিনিদের গাজা থেকে বেরিয়ে অন্য দেশে কাজের খোঁজে যেতে উৎসাহিত করেছিল। আরেকটি ছিল গাজার শরণার্থী শিবিরগুলোতে অফিস স্থাপন, যেখানে স্বেচ্ছায় অভিবাসনে আগ্রহী ফিলিস্তিনিদের ভ্রমণ ও পাসপোর্ট খরচ ইসরায়েল সরকার বহন করত, যার ফলে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় কার্যত একটি বিশ্বব্যাপী ট্রাভেল এজেন্সিতে পরিণত হয়। কিন্তু যত যাই হোক না কেন, সব নীতির উদ্দেশ্য একটি ছিল, আর তা হলো ফিলিস্তিনিদের মধ্যে এমন একটি মানসিকতা সৃষ্টি করা যাতে তারা গাজা উপত্যকা ছেড়ে চলে যায়। ইসরায়েলের সেই সময়ের প্রধানমন্ত্রী লেভি ইশকোল প্রকাশ্যেই বলেছিলেন যে আমি চাই সবাই চলে যাক, এমনকি তারা যদি চাঁদেও যেতে চায়। গাজা নিয়ে ইসরায়েলি হতাশা প্রকাশ করতে গিয়ে ইশকোল বলেছিলেন তারা যেন গাজার ফাঁদে ইচ্ছে করে আটকা পড়ে আছেন। গাজা নিয়ে ইসরায়েলি নীতি নির্ধারকদের এই হতাশার কারণ ছিল গাজাই হলো একমাত্র ফিলিস্তিনি এলাকা যারা ইসরায়েলের কাছে কখনো মাথা নত করেনি, বারবার প্রতিরোধ আন্দোলন গড়ে তুলেছিল। গাজার জনগণের বেশিরভাগ মানুষ মূলত শরণার্থী, যাদের কারণে ইসরায়েল গাজাকে সহজে নিজেদের মানচিত্রে যুক্ত করতেও পারছিল না। ইসরায়েলের গাজা সংক্রান্ত দ্বিধার জেরে একটি পর্যায়ে দেশটির রাজনীতিকরা আরও বিস্তৃত সমাধানের পথ খুঁজতে শুরু করেন। এর ফলে গাজার বাইরে ফিলিস্তিনিদের পুনর্বাসনের পরিকল্পনাও জারি রাখা হয়। 1967 সালের যুদ্ধের ঠিক পরপরই গাজাবাসীর জন্য বিভিন্ন সম্ভাব্য গন্তব্যের নাম উঠে আসে। এর মধ্যে ছিল পশ্চিম তীর, সিনাই উপদ্বীপ, ইরাক, এমনকি কানাডা ও অস্ট্রেলিয়ার মতো দূরবর্তী দেশও। তবে ইসরায়েলের প্রচেষ্টা ও বিশদ পরিকল্পনার পরেও এই উদ্যোগগুলো ব্যর্থ হয়, কারণ গাজা ছেড়ে ফিলিস্তিনিরা কখনোই যেতে চায়নি। দীর্ঘদিন প্রচারণা চালানোর পরেও খুব কম সংখ্যক ফিলিস্তিনি অন্যত্র সরেছিলেন। এর বাইরে নৈতিক, আইনি ও কূটনৈতিক বিবেচনায় ফিলিস্তিনিদের স্থানান্তর করার অনেক পরিকল্পনা নেওয়া হলেও সেগুলো শেষ পর্যন্ত ফাইলে বন্দী হয়েই থেকে যায়। কিন্তু 2023 সালের 7 অক্টোবর পরবর্তী সময়ে যখন ইসরায়েলি রাজনীতিকরা তাদের বিকল্প তালিকা আবার খতিয়ে দেখতে শুরু করেন, এরপর থেকে আবার স্বেচ্ছায় অভিবাসন বা আসলে জোরপূর্বক উৎখাতের ধারণা আবার সামনে চলে আসে। আন্তর্জাতিক মতামত ও সম্ভাব্য প্রতিক্রিয়া নিয়ে যে সংবেদনশীলতা একসময় ছিল তা সম্পূর্ণভাবে হারিয়ে যায়। তার পরিবর্তে ডোনাল্ড ট্রাম্প গাজা সম্পর্কে এমন বক্তব্য দেন যা কার্যত কয়েক দশকের জায়নিস্ট মতাদর্শ ও চাহিদাকেই মার্কিন সরকারের নীতিতে পরিণত করে। তার এই নীতিগত অবস্থানের মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট গাজার ক্ষেত্রে দীর্ঘদিনের ইসরায়েলি জাতিগত নির্মূলের স্বপ্নকে বৈধতা দিয়েছেন। তার নীতিগত বক্তব্য আরও বেশি মিল পেতে শুরু করে সংশোধনবাদী জায়নবাদের ধারার সঙ্গে, যারা বরাবরই ফিলিস্তিনিদের নিজ ভূমিতে বহিরাগত হিসেবে দেখে এবং সে কারণেই তাদেরকে এই ভূমি থেকে হটিয়েও দিতে চায়। আন্তর্জাতিকভাবে স্বীকৃত নীতিমালা অনুযায়ী গাজা উপত্যকা সহ দখলকৃত ফিলিস্তিনের যে কোনো স্থানে থাকা ফিলিস্তিনিদের নিজ ভূমিতে আত্মনিয়ন্ত্রণাধিকার রয়েছে। কিন্তু ট্রাম্প যখন ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিতের অজুহাতে গাজাবাসীকে গাজা ছেড়ে চলে যাওয়ার আহ্বান জানান, এর মাধ্যমে তিনি কার্যত আন্তর্জাতিকভাবে স্বীকৃত আইন ও অধিকারের অবজ্ঞা করলেন। ট্রাম্প ইসরায়েলি পরিকল্পনাগুলোকে যে বৈধতা দিয়েছেন তা কেবল এই মুহূর্তে বিপজ্জনক নয়, বরং তার প্রেসিডেন্সি শেষ হওয়ার পরেও তা দীর্ঘস্থায়ী হতে পারে। এর কারণ তিনি জাতিগত নির্মূলকে একটি গ্রহণযোগ্য হাতিয়ার হিসেবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল অনুমোদন দিয়েছেন। এর ফলে ইসরায়েলের জন্য একটি দরজা স্থায়ীভাবে খুলে গেল, যার ভিত্তিতে নিকট ভবিষ্যতে হোক বা দূরবর্তীকালেও যেন তারা স্থানান্তর, পুনর্বাসন ও স্বেচ্ছায় অভিবাসন এর নাম দিয়ে গাজা বা পশ্চিম তীর থেকে ফিলিস্তিনিদের উৎখাত কার্যক্রম অব্যাহত রাখতে পারবে। এছাড়া মার্কিন প্রেসিডেন্ট বারবার অবৈধ ভূমি দখল ও উপনিবেশ স্থাপনের প্রতি মার্কিন সমর্থনের বার্তা দিয়েছেন। গাজা এবং গ্রিনল্যান্ডকে মার্কিন ভূখণ্ডের আওতায় নিয়ে আসার মতো চিন্তাভাবনাকে পুনরায় সামনে এনেছেন এবং বৈধতা দিয়েছেন। আর সবশেষে ট্রাম্প যুক্তরাষ্ট্রের অবস্থানকে একটি দুই রাষ্ট্র সমাধানের প্রথাগত অবস্থান থেকে সরিয়ে নিয়েছেন। তার বক্তব্য থেকে বোঝা যায় গাজার ফিলিস্তিনিদের এবং তাদের সম্মিলিত আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি তার মৌলিকভাবে কোনো শ্রদ্ধা নেই।
বর্তমানে মার্কিন নীতিকে ঐতিহাসিক প্রেক্ষাপটে দেখে বোঝা যায় ট্রাম্পের মধ্যপ্রাচ্যের রিভিয়েরা ধারণাটি কার্যত জায়নিস্টদের জাতিগত নির্মূল এবং উপনিবেশ স্থাপনের সংমিশ্রণ। এমন পরিস্থিতিতে বিস্ময়ের কিছু নেই যে ট্রাম্প যখন গাজা উপত্যকা থেকে জোরপূর্বক জনগণকে উৎখাত করে এটিকে একটি সম্পূর্ণ উপনিবেশিক ভূখণ্ডে রূপান্তরের আহ্বান জানান, তখন ইসরায়েলি নেতারা তাকে উল্লাস করে স্বাগত জানান। কারণ ট্রাম্পের ভাবনাগুলো জায়নিস্ট নেতাদের, বিশেষ করে বেন গুরিয়ন থেকে নেতানিয়াহু পর্যন্ত একই জায়নবাদী ধারাবাহিকতারই অংশ। এই অবস্থায় জায়নবাদ বিরোধী বাকি রাষ্ট্রগুলোর দায়িত্ব হবে ইসরায়েলি মার্কিন প্রচেষ্টার বিরুদ্ধে রুখে দাঁড়ানো, যাতে ফিলিস্তিনের চলমান জাতিগত নির্মূল এবং উপনিবেশিক ভূমি দখলকে স্বাভাবিকীকরণ করা না যায়। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।